This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। শুভজিতের সঙ্গে আমি লিমা রয়েছি। আর শুভজিৎ, চাকুলিয়ার দিকে এখন নজর রাখা যাক। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো চাকুলিয়ায় তছনছ হয়ে আছে ওই বিডিও অফিসটা। গতকাল যেখানে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গতকালে ধ্বংসলীলার ঘটনার পর আজও শিখে উঠেছে অফিসের কাজকর্ম। থমথমে পরিবেশ, আতঙ্ক, অনিশ্চয়তার ছবি স্পষ্ট। পরপর দুদিন বন্ধ এসআইআর শুনানি। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। গতকালের ছবি দেখাচ্ছি কিভাবে ভাঙচুর করা হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি আজকের ছবিটা দেখাচ্ছি। এখনো থমথমে চাকুলিয়া। পরপর দুদিন বন্ধ এসআইআর এর কাজ। সেই বিডিও অফিসের ছবিটা আজকে লাইভ দেখবো, পরিস্থিতি জানবো। এখনো পর্যন্ত প্রশাসনিক কেউ কোনো মুখ খুলেছেন কিনা। বিশ্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বরূপ, আজকের ছবিটা দেখবো, পাশাপাশি এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ কোনো মুখ খুলেছেন? কবে থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি? এই দুদিন কাজ হলো না, খেসারত কে দেবে? একদম তোমাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রতিদিনের মতো যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু বিডিও অফিসে নেই একদম। কালকে ঠিক এই জায়গায় প্রসেনজিৎ দেখাচ্ছিল, ঠিক এই জায়গাতেই কিন্তু হচ্ছে ধ্বংসলীলা চিত্রটা ছিল একদম। আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি সমগ্র বিডিও অফিস দেখাই, এখানে কিন্তু হিয়ারিং যেহেতু চলছে, সেহেতু এখানে কিন্তু মানুষ ভিড়ের চিত্রটা থাকার দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। আমি তাড়াতাড়ি আসতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। ধ্বংসলীলা, যে ঘরে হিয়ারিং প্রক্রিয়া হয় সেই ঘরের অবস্থা আমি দেখাবো। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। এটা পরিষ্কার করা হলো কিছুক্ষণ আগেই, এখনো পরিষ্কার চলছে। ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। কিন্তু শুভজিৎ, একটা কথা বলে রাখি, 24 ঘন্টা পার হয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ভিডিও যিনি রয়েছেন সুজয় ধর, ওনার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করব। যে সাংবাদিকদের ভয়ে সেখানে কিন্তু পুলিশি প্রহরা, আমি দেখানোর চেষ্টা করব, পুলিশি পাহারা এখানে কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। সুজয় ধরের গেটের সামনে আমি দেখানোর চেষ্টা করব, পুলিশ রয়েছে। সাংবাদিকরা যাতে প্রশ্ন না করতে পারে, আমরা গিয়েছিলাম ভিডিওর সঙ্গে কথা বলতে, তারপর থেকে কিন্তু এখানে পুলিশি পাহারা দেওয়া হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও এখনো পর্যন্ত মুখে কুলু পেতেছেন। গেটের সামনে পুলিশি পাহারা, আমি আরো দেখানোর চেষ্টা করবো। এখানে অনেকে রয়েছেন, পুলিশ চারিদিকে পুলিশ, আমি দেখানোর চেষ্টা করব। এই যে বিডিও অফিস, এই চত্বর ফাঁকা, পাশাপাশি এই যে স্বাস্থ্য কেন্দ্র, কালকে আমরা দেখিয়েছিলাম, এই যে স্বাস্থ্য কেন্দ্র, এই স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও কিন্তু আঁচ পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি গাড়ি ছিল, সেই গাড়িতে, পুলিশের গাড়ি সম্ভবত, সেটি পুলিশের গাড়ি ভাঙার জন্য যারা দুষ্কৃতীরা যারা কালকে এখানে এসেছিল, তারা কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ঢুকে যায়। কালকে আতঙ্কের ছবিটা কিন্তু স্পষ্ট ছিল। এবং জানিয়ে রাখি, ইতিমধ্যেই 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পরিবারের লোক। কিন্তু এখানেই তো শুভজিৎ দেখার বিষয়, এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যেখানে শয়ে নথি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে তো এসআইআর এর নথিও রয়েছে। আমি ঠিক এই পয়েন্টটা নিয়ে, এই বিষয় নিয়ে কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, জানতে চাইবো ইলেকশন কমিশন বিষয়টাকে কিভাবে দেখছে, মানে এই এলাকায় যারা এসআইআর এর সঙ্গে যুক্ত, যাদের নথি এখানে ছিল, এবার তাদের কি হবে? দেখো, প্রথম কথা, আজকেরও এই চাকুলিয়াতে দেখা গেছে 10 থেকে 12 জন তারা হিয়ারিং করতে আসেন, কিন্তু অফিস প্রায় বন্ধ থাকে। তার জেরে তারা আজকে হিয়ারিং করতে পারলেন না। দুটো বিষয়, একটা হচ্ছে এতদিন পর্যন্ত যে ঘরে এত নথি ছিল, সেগুলোর কি আদতে যদি সেটা আপডেটেড না হয়ে থাকে, তাহলে ফের যদি নথি চাওয়া হয়, সেখানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আদতে কীভাবে সম্ভব, সেটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। দুই হচ্ছে, একটা দিন যদি বন্ধ হয়ে থাকে, বিভিন্ন মহল থেকে কালকে বলা হয়েছিল প্রায় 70 থেকে 80 হাজার মানুষকে হিয়ারিংয়ের জন্য, শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। তাহলে একটা দিন যদি এর মধ্যে নষ্ট হয়, তাহলে নির্দিষ্ট সময়সীমা 7ই ফেব্রুয়ারির মধ্যে কি আদৌ সেটা করা সম্ভব রয়েছে? এবং এখনও পর্যন্ত যদি এসআইআরের সময়সীমা না বাড়ানো হয়, এই হিয়ারিং প্রসিডিংসের যদি সময়সীমা না বাড়ানো হয়, তাহলে সেটা গোটা রাজ্যের জন্যই বাড়াতে হবে। শুধুমাত্র একটা জায়গার জন্য যদি না বাড়ানো হয়, তাহলে যারা কাজ করছেন সেই সমস্ত ইআরও বিএলওরা কীভাবে সেই কাজটা সমাপ্ত করবেন? এবং এর ফলে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, তবে কি তাহলে এটা ইচ্ছে করেই
বিভিন্ন জায়গা গোলমাল পাকানোর চেষ্টা করা হচ্ছে যাতে এসআইআর এর শুনানিটা পিছিয়ে যায়, কারণ এর উপর নির্ভর করবে আগামী বিধানসভা নির্বাচন ঠিক কীরকম হবে, তার সময়সীমা আদতে পিছবে কিনা। ফলে কার্যত এই প্রশ্নটাও উঠছে। তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই যাবতীয় রিপোর্ট সেগুলো কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত চাকুলিয়া থেকে জানানো হয়েছে আগামীকালের মধ্যেই হিয়ারিং। কারা করেছে এগুলো? এরা সব বাংলাদেশি করেছে। অরিজিনাল যার কাছে কাগজ আছে কোনোদিন আন্দোলন করবে না। আমার কাছে কাগজ আছে, সব কিছু আছে, আমি কেন আন্দোলন করতে যাবো? সরকার চাবে তো কাগজ, তার অধিকার আছে, ঠিক আছে কাগজ চাবে, আমি দেখাবো কাগজ, আমার কাছে কি নেবে, সব আছে আমার কাছে, দিব কাগজ। আমি আন্দোলন কেন করতে যাবো? কাগজ চাইছে, কাগজ দেখাও তুমি। কাগজ নাই তার মানে তুমি আন্দোলন করো, তার মানে তুমি বাংলাদেশে। তুমি ঠিক কোনো উদ্দেশ্য থাকতে পারে? রাজনৈতিক আছে তো, ভিক্টর করালছে এগুলো সব। ঘটনা ঘটতে শুনছেন? শুনছি তো, আসিনি। আসেননি? ভয় লাগছে না যে আজকে আসলেন? আসলে ভয় লাগলাম, শুনলাম এখানে সরকারি কাজ না আসলে তো হয় না। আর এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, চাকুলিয়ায় বিডিও অফিসে গুন্ডামি, গ্রেপ্তার বেড়ে 21 জন। গতকালের হামলা তছনছ হয়ে যায় সরকারি অফিস, গোটা রাজ্য সেই ছবি দেখেছে। আজকে সকালের ছবি আপনাদেরকে দেখালাম। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, তাতে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিশ্বরূপের কাছে আরো একবার যাবো। বিশ্বরূপ, এই 21 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, এদের পরিচয়টা কি? আরো নির্দিষ্ট করে প্রশ্নটা করি, এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি? দেখো শুভজিৎ, আমি যেটা জানিয়ে রাখি, একটু সংশোধন করি, 21 জন নয় 19 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মহকুমা শাসক, ইসলামপুরের মহকুমা শাসক তিনি এসে উপস্থিত হয়েছেন এবং আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি কোনো কথা না বলেই ভিডিও রুমে চলে গেলেন। আমাদের প্রশ্ন একটাই, যে ভিডিও 24 ঘন্টা হয়ে গেল, তার মাঝখানে কিন্তু তিনি একটা বারের জন্য মুখ খোলেনি। আমরা তার পিছন গিয়েছিলাম গতকাল, তিনি কিচ্ছু বলেননি। এবার তুমি যেটা বললে যে এদের পরিচয়, যেটা আমরা পরিবার সূত্রে জানতে পারলাম, পুলিশ সূত্রে আপাতত কিছু জানানো হয়নি এই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে, কিন্তু পরিবার সূত্রে যেটা জানতে পারলাম, কেউ ছিল বাইরে, কেউ ছিল অন্য কোথায়, এইভাবে নাকি বিনা কারণে নাকি তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের মানুষ, তারা তো বলবেই, কিন্তু আসল সত্যিটা সেটা তো আদালত বিচার করবে। আন্দোলনের নামে যে ধ্বংসলীলা চললো, এই দেখো ফারাক্কার ঘটনা দেখেছিলাম, ওখানে স্থানীয় শাসক দলের এমএলএ উপস্থিত রয়েছেন, কিন্তু যখন অভিযোগ দায়ের হলো অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে, এক্ষেত্রে একটু যদি একবার কথা বলা যায় লাইভে ভিডিওর সঙ্গে, প্লিজ একবার চেষ্টা করো। একদম 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 শুভজিৎ, চেষ্টা করছি, আমি চেষ্টা করছি একটু যাবো। একদম শুভজিৎ, পুলিশ আটকে দিচ্ছে আমাদের, মানে ভিডিওর ঘরের সামনে পুলিশি প্রহরা। একটু যাবো মানে 24 ঘন্টা উনি কোনো উত্তর দেননি, একটু আমাদের যেতেই হবে, সাধারণ মানুষের জন্য যেতে হবে আমাদের। স্যার একটু যেতে হবে আমাদের, যেতে হবে। সাধারণ মানুষ তো জানতে চায় এই ধ্বংসলীলার ভিডিও কেন চুপ করে আছেন? 24 ঘন্টা পার হয়ে গেলেও কেন চুপ করে আছেন ভিডিও? আমাদের প্রশ্ন এটা, প্লিজ একটু যেতে দিন। সাধারণ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানতে চাইছে, প্লিজ আমাদের যেতে দিন। শুভজিৎ, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশি পাহারা রয়েছে, দেখতে পাচ্ছ ভিডিওর ঘরের সামনে। ইতিমধ্যে মহকুমা শাসক তিনি কিন্তু উপস্থিত হয়েছেন, কিছুক্ষণ পরে বক্তব্য দেবে, এটা কিন্তু বিডিও অফিসের আরো যারা স্টাফ তারা কিন্তু দূরের থেকে আমাদের জানালেন। শুভজিৎ, বেশ, নজর থাকবে, নজর রাখো। আমাকে বলছে কি বলে আসে বলে কি বলে ভিডিও অফিসকে ভাঙচুর করছিল না? হ্যাঁ দাদা, ভিডিও অফিস দাদা আমি ছিলাম না ওখানে দাদা, আমি ছিলাম দোকানে। কারা ভাঙছে? আমি দোকানে ছিলাম কারা দাদা। ভাঙছে? আমি হোসেন। কারা ভাঙছে তাহলে? আমি বলতে পারছি না দাদা, আমি ছিলাম না দাদা। পার্টি করো তুমি? না দাদা, আমি কোনো পার্টি না করতে, আমি দোকানদার দাদা, আমি দোকান চালাই দাদা। আন্দোলনে ছিল তোমার? না ওখানে ও ছিল না, আরো অন্যান্য লোক হবে মনে হয় গ্রামে। তো আপনার ভগ্নিপতি কি কেন করলো? ও ছিল না, এখন বলছে ও ছিল। কি নাম আপনার ভগ্নিপতি? সাদেক আলী। আমি কবে উঠেছি? কালকে উঠাইনি? এত রাত্রে উঠে নিয়েছে স্যার, ওকে জানে না। আব্দুল মজিদ। কেন উঠালো? কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মনে হয়? না স্যার, উঠছিল না তো স্যার। ও তো বলছে যে আমি কিছু জানি না, আমাকে উঠে নিয়ে চলে এসছে। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা, ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। গতকাল 4 জনের পর আজকে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব ভাঙচুর, কিন্তু বিডিওর অভিযোগের ভিত্তিতে এফআইআর এর নাম নেই বিধায়কের। তমাল প্রামাণিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তমাল, এতটা সময় হয়ে
হয়ে গেল, দুদিন পার হয়ে গেছে, যেখানে এখনো গ্রেফতারি সংখ্যা 6, কিন্তু সব থেকে অবাক করার বিষয় যেখানে পরিষ্কারভাবে সকলে দেখতে পাচ্ছে, যেখানে উপস্থিত রয়েছেন বিধায়ক, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তারপরেও তার নামটা থাকছে না, তার এগেনস্টে কোনো ব্যবস্থা হচ্ছে না। দেখো, এটাই সবচেয়ে আশ্চর্যের কারণ, যেখানে পরিষ্কার ছবিতে আমরা দেখতে পাচ্ছি, যে ছবি সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিধায়ক ভিতরে ভাঙচুরের সময় হাজির, তিনি উত্তেজিত, তিনিও হাত পা ছুটছেন। শুধু তাই নয়, সেখানে আরেকজন তৃণমূল নেতা হাজির, তাদেরকে চেনেন বিডিওর সঙ্গে তারা মিটিং করেন, বিডিওর কাছে আসেন। একজন বিডিও তার এলাকার বিধায়ককে চেনেন না, যে বিধায়ক তার এই পঞ্চায়েত সমিতির বা ব্লক অফিসের বলা চলে স্থায়ী মেম্বার, তাকে চেনেন না, এমনটা তো অবাস্তব। তাহলে কি বিডিওর উপর কোনো প্রেশার আছে, কোনো চাপ আছে রাজনৈতিকভাবে, অন্য কোনোভাবে, যে কারণে তিনি তার ঘর ভাঙচুরের সময় সেখানে বিডিও অফিস ভাঙচুর, তছনছ, সরকারি কাজে বাধা দেওয়া, আক্রমণ, গায়ে হাত দেওয়া, সব কিছু যেখানে হয়েছে, সেখানে কি কোনো কারণে তাহলে বিধায়কের নামটাকে বাইরে রেখে দেওয়া হচ্ছে? কারণ আজকেই কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী একেবারে শিলিগুড়িতে যেটা বললেন যে এই ধরনের কোনো রকম অরাজকতা তিনি পছন্দ করেন না, এবং তিনি যারা বলছেন যে কাগজ জমা দিন, কাগজ জমা দিয়ে যার যার কাছে যা কাগজ আছে সরকার তাদেরকে হেল্প করবে, যদি কারোর কোনো প্রবলেম হয় সরকার তার পাশে দাঁড়াবে, যদি কাগজ এসআইআর কাগজ যদি কমিশন মানতে না চায়। তারপরে তারই দলের বিধায়ক গিয়ে সেখানে বলছেন কাগজ দেব না। আজকে আমরা এটা দেখতে পেলাম, এই দ্বন্দ্বটা দেখতে পেলাম, সেই মনিরুলের নামে কিন্তু কোনো রকম এফআইআর বা সেই অভিযোগপত্রে নেই। তাহলে পিডিও যদি এই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে বিএলওরা কিভাবে কাজ করবেন, কমিশন কিভাবে কাজ করবে? কমিশন যখন এফআইআর করতে বলছে, অজানা নামে এফআইআর করাচ্ছে 9টা দফা, আমরা গত পরশুদিনই সেই এফআইআর কপি প্রথম টিভি 9 বাংলা দর্শকদের দেখিয়েছিলাম। তাহলে প্রশ্নটা উঠছে, প্রশাসন কি এই ভাঙচুর বা এই আক্রমণ সেখানে কাউকে আড়াল করতে চাইছে? তারপরেই কিন্তু চাকুলিয়ার ঘটনা ঘটে গেল। তাহলে কি কোথাও যারা ভাঙচুর করতে চাইছে, যারা এই ধরনের অবরোধ বা আগুনে বিশ্বাস করে, তারা কি কোথাও তোল্লাই পাচ্ছে যে এখানে কমপ্লেন হচ্ছে না, সুতরাং এখানেও কমপ্লেন হবে না? সব মিলিয়ে কিন্তু এই ভিডিওর ভূমিকা অত্যন্ত অনেক ধন্যবাদ তোমার। অন্যদিকে এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগে ডায়মন্ড হারবারে বিক্ষোভ। রামচন্দ্রপুর এলাকায় রাস্তা অবরোধ বাসিন্দাদের, ডায়মন্ড হারবার থানার পুলিশকে অবরোধ তুলে দেয়। অকারণে শুনানিতে ডেকে হয়রানি করা হয়েছে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট এলাকায়। ছবিটা একবার দেখুন। কার্যত একই ছবি জয়নগরেও। এবার জয়নগরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। বকুলতলায় জয়নগর কুলতলি রাস্তায় টায়ার জ্বালি অবরোধ, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে সরব হয়েছে বাসিন্দারা। অভিযোগ, শুনানির নামে অকারণে হয়রানি করা হচ্ছে। অবরোধের জেরে এলাকায় যানজট তৈরি হয়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, ডায়মন্ড হারবারের ছবি এবং জয়নগরের ছবি। একজন, আমি বর্তমানে 1980 সাল থেকে, আমার দাদুর বাবা হচ্ছে মানে যুদ্ধের মানে সৈনিক ছিলেন 1947 সাল থেকে। সেখান থেকে আমাদেরকে পূর্বপুরুষ হয়ে দলিলপত্র আছে। তারপরে 2002 সালে আমার বাবার ডকুমেন্ট আছে, আমার নিজের পাসপোর্ট আছে, হজ করে এসেছি। তারপরে সব পত্র দেওয়ার পরেও তারপরে আমার হাতে নোটিশ ধরিয়ে দিয়েছেন। এসআইআর নাম ফেরত আসছে, ওই জন্য করেছি। আপনি ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। খসড়া তালিকায় নাম আছে? হ্যাঁ। তারপরেও কি হয়েছে? তারপরে নাম ফেরত এসছে, এখানে বাসিন্দা নেই বলে ফেরত দিয়েছে। হেয়ারিং এ ডাকছে? হ্যারিয়ে ডাকছে। 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। তারপরেও কি হয়েছে? তারপরে এখন নাম নেই, তো ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। হেয়ারিং এ ডাকছে? হ্যাঁ। আপনারা তো সব কাগজ জমা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, তারপরেও আমাদের নাম আসছে না। আর এবার আপনাদেরকে কালনার ছবি দেখাচ্ছি। কালনার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেল গেটে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা, হাতে জাতীয় পতাকা। ভোটার লিস্টে থাকা প্রত্যেকের নাম নতুন লিস্টে রাখতে হবে, এমনটাই দাবি তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় কালনা জিআরপি এবং আরপিএফ। কিছুক্ষণের মধ্যে অবশ্য অবরোধ উঠে যায়। প্রথম অবস্থাতেই আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়, প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা
পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে, সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক, ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক, হিয়ারিংয়ের নথিপত্র যেমন নেবে আমাদের তেমন নিশ্চিত কপি দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায়। ফর্ম 7 জমা দেওয়ার সময় বাড়ালো নির্বাচন কমিশন। 19শে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আমি শ্রাবন্তীর সঙ্গে আরো কথা বলবো, নির্বাচন কমিশনের তরফে ঠিক কি বলা হলো। শ্রাবন্তী, দেখো, ক্লেমস অ্যান্ড অবজেকশন অর্থাৎ অভিযোগ জানানো এবং নিষ্পত্তি, সেটার বিষয় হচ্ছে ফর্ম 7, অর্থাৎ কোনো বাড়িতে যদি কারো মৃত্যু হয়ে থাকে তার নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7। তুমি দেখেছো যে কিছুদিন ধরেই বিজেপির পক্ষ থেকে বারবার এই অভিযোগ আনা হয়েছিল যে এই ফর্ম 7 নিয়ে যত ঝামেলা, তারা বিভিন্ন জায়গায় যখন দিতে যাচ্ছেন ইয়ারও সেটা নিতে চাইছেন না। আর সেটা নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে বলে জানিয়েছে কমিশন যে কেন বিএলওর মারফতই এটা একমাত্র নেওয়া সম্ভব হবে। কার্যত 15 তারিখ শেষ দিন ছিল, সেখানে মনে করা হয়েছিল এবং সেটা নিয়ে গতকাল বিভিন্ন জায়গায় বিজেপি বিক্ষোভও করেছিল যে এইটার সময়সীমা বাড়াতে হবে। রাত 11:30টার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো ফর্ম 7ই নয়, ফর্ম 8 এবং ফর্ম 6, অর্থাৎ ফর্ম 8 অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তন এবং ফর্ম 6 অর্থাৎ নতুন নাম তোলা, এই তিনটেরই দিন শেষ হয়ে যাচ্ছিল 15 তারিখ, সেটা এক্সটেন্ড হয়ে 19 তারিখ পর্যন্ত করা গেছে। যারা এর মধ্যে নাম তুলবেন বা নাম বাদ দেবেন প্রত্যেকটি এফেক্টিভ হবে SIR এর পূর্ণাঙ্গ তালিকা, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে তালিকা বেরোতে চলেছে সেটার জন্য। কার্যত আরও 3 দিন সময় বাড়ানো হলো এই ফর্ম জমা দেওয়া, নাম বাদ দেওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ। কমিশন বুঝেছে তাই বৃদ্ধি করেছে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষের, এবং কমিশন নিজের প্রয়োজনে তা সেটাই করেছে। এদিকে বয়সের গরমিলে কমিশনের পাঠানো শুনানির নোটিশে হয়রান চণ্ডীতলার কুমিরমোড়া এলাকার বাসিন্দারা। কোথাও বাবা মেয়ের বয়সের পার্থক্য 50 বছর, কোথাও আবার মেয়ে আর বাবার বয়সের পার্থক্য দেখানো হয়েছে 15 বছর, এমনটাই দাবি। যেখানে ভোটার কার্ড অনুযায়ী বয়সের পার্থক্য হয়তো 32 বছর। অনেক পরিবারের সন্তানের সংখ্যার চেয়ে বেশি মানুষের নামে নোটিশ এসেছে। কারো 4 সন্তান থাকলেও নোটিশ পাঠানো হয়েছে 6 জনের নামে। এই ধরনের নোটিশ পেয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চণ্ডীতলার কুমিরমোড়ার বাসিন্দারা। নোটিশে পাঠাচ্ছে আমার বাবার সাথে আমার 50 বছরের বয়সের পার্থক্য দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি? না, সত্যি নয়। আচ্ছা, এমনি বাবা এখন বেঁচে আছে না? না, বাবা বেঁচে নেই। কবে মানে মারা গেছে? তাও মারা গেছে 5 বছর হয়ে গেল। কত তাও বয়স হবে আপনার বাবার, আপনার মনে হয়? আমার বাবার বয়স আমার হিসাবে ওই 70-এর কাছাকাছি। আচ্ছা, তো এই যে নোটিশ পাঠিয়েছে তো মানে হয়রানি হচ্ছে তাহলে আপনার? হ্যাঁ, পেরেশানি হচ্ছে, খুব পেরেশানি হচ্ছে। হিতা উতা সংসার ধর্ম ফেলে রেখে যেতে হচ্ছে, ছেলে পেলে তো করে। নোটিশটা কেন করেছে আপনাকে? যে আমার 6টা ছেলে, 3টে ছেলে বৈধ, 3টে ছেলে বৈধ না। আপনার মানে বাস্তবে কটা ছেলে? আমার 5টা ছেলে। আচ্ছা, সেখানে দেখানো হচ্ছে আপনার 6টা। তো দেখানো উচিত আমায় যে তোমার ওই 6টা ছেলে একটা কোথা থেকে এলো, সেটাও যদি লিস্ট দিয়ে তাহলে তো আমি বলতে পারি যে এটা আমার ছেলে নয়। তার জন্য আমাদের ঘরে হয়রানি পেরেশানি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর রাখতেই হয়। 2 মাসে 200 বার নোটিশ এসেছে, প্রতিদিন নিয়ম বদল করে হয়রান করা হচ্ছে, বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পরিকল্পনা করে এটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শান্ত থাকুন, ধৈর্য ধরুন, অন্য রাজ্যে নয় একমাত্র বাংলায় হচ্ছে কেন? প্রশ্ন মমতা। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলা এই সবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউ, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়।
তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? Only BJP is allowed, nobody is allowed. What is this nuisance is going on? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনি পুরো বক্তব্যটা শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, 2 মাসে 200 বার নোটিশ এসেছে, প্রতিদিন নিয়ম বদল হচ্ছে, এরপর আপনি কি বলবেন তার বক্তব্যের প্রেক্ষিতে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অপদার্থতা ঢাকার চেষ্টা করছেন এবং ভোটে হারবেন সেটা জেনে এখন থেকে বগল বাজাতে শুরু করেছেন এবং এসআইআর কে বন্ধ করার জন্য তার দুধেল গাইদেরকে নামিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, কেন শুধুমাত্র সেই এলাকাগুলোতে ঝামেলা বেশি হচ্ছে যেখানে ওনার দুধেল গাইরা বেশি থাকে? এই প্রশ্নের উত্তর কি উনি দিতে পারবেন? কে বলেছে গোটা রাজ্য দেশে হচ্ছে না? পশ্চিমবঙ্গে তো মাত্র 58 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, আর উত্তরপ্রদেশে যে 2 কোটি নাম বাদ চলে গেছে, কোথায় সেখানে তো কেউ ঝামেলা করার সাহস পাচ্ছে না। নুইসেন্সের কথা বলছেন, সব থেকে বড় ভারতবর্ষে নুইসেন্স বলে কেউ যদি থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ সরকারকে দেখে শিখুন কিভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয়। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না, শান্তি শৃঙ্খলা মেনটেন করতে পারছেন না, আর মুখে বড় বড় কথা বলছেন। বড় বড় কথার কোনো দাম নেই। আগামী দিনে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। আপনাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ উত্তাল হয়েছে সন্দেশখালী। ছবি দেখাবো আপনাদেরকে। সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিডিও অফিসের গেট আটকে বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে নজর রাখছি আমরা সন্দেশখালীর দিকে। সন্দেশখালী 1 নম্বর ব্লকে বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিক্ষোভ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কালকে রাত্রে সংবাদ আসছে ওদের কাছে, ওটা হবে। আমরা এটাকে আপনার কাছে দাবি জানাতে চাই, আপনার মাধ্যম থেকে নির্বাচন। কারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন তারা, পুরোটাই জানবো দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, সাধারণ মানুষের বিক্ষোভ, বিশেষত 4 সন্তানের অধিক মানে বংশ পরম্পরায় তারা রয়েছেন, এরকম ব্যক্তিকেও এইভাবে রাখা হয়েছে এবং তাদের যে দাবি তো সেটা হচ্ছে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ। নির্বাচন কমিশন বলতে তারা ইমিডিয়েট বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে তাদের বিক্ষোভ দেখানোর কথা আগে থেকেই ছিল, যেটা বিডিও বলছেন, কিন্তু বিডিওকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখালেন, বিডিও অফিসে বিক্ষোভ ছিল কিন্তু বিডিওকে ঘিরে, বিডিওর গাড়ি ঘিরে এইভাবে বিক্ষোভ তারা দেখালেন। তাদের একটাই দাবি, এই সাধারণ মানুষের হেনস্থা বন্ধ করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে, সেই কারণেই কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে সমস্ত ব্যক্তিদের বাড়াবাড়ি করা হচ্ছে সার্টিফিকেটের ক্ষেত্রে, নির্দেশিকায় যে সমস্ত ক্ষোভ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। বিডিও অফিসের গেট আটকে বিডিওর গাড়ি ঘিরে একদম একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, যদিও সেখানকার পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তারা চেষ্টা করছে যত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সন্দেশখালীর ছবি দেখাচ্ছি। সন্দেশখালী 1 নম্বর ব্লকে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা দাবি করছেন তারা বংশ পরম্পরায় এখানে থাকেন, কিন্তু তা সত্ত্বেও এসআইআর এর নামে তাদেরকে হয়রান করা হচ্ছে। আর এই অভিযোগ তুলেই তারা আজকে বিক্ষোভ দেখান সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে। শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দেবেন আমার কাছে, তো আমি অফিসে গিয়ে এই ডেপুটেশনটা আমাদের নেব এবং ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ। হলদিয়ায় শতাধিক বিএলওর গণ ইস্তফার হুঁশিয়ারি, বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার কনিষ্ক রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, কেন এই হুঁশিয়ারি, কি কারণে বা বিক্ষোভ? দেখো, মূলত যেটা সমস্যা তৈরি হচ্ছে এই এসআইআর এর যে সমস্যা, অর্থাৎ লিঙ্ক পাওয়া, মিসম্যাচ হওয়া, এই ধরনের পরিস্থিতির জন্য বারবার কিন্তু জনশুনানির ক্ষেত্রে নোটিশ জারি করতে হচ্ছে, আর সেটা দিতে হচ্ছে বিএলওদেরকে। আর এই সেকেন্ড বার যদি এই বিডিও অফিসের মারফত যে বিএলওদের হাত ধরে যদি জনশুনানির ক্ষেত্রে সাধারণ ভোটারদের কাছে নোটিশ যায়, সেক্ষেত্রে তারা সমস্যায় পড়বেন এবং নিরাপত্তাহীনতায় বারবার এই ধরনের হ্যারাসমেন্টের তারা যাতে কোনোভাবে সম্মুখীন না হন, এই কারণে কার্যত এই
যে পুরো বিষয়টা প্রক্রিয়াটা কার্যত জটিল হয়ে উঠছে, এই জটিলতা থেকে বাঁচতে এবং ভিডিও যাতে পদক্ষেপ নেয় এবং নির্বাচন কমিশন যাতে এই বিষয়টা পুরো হস্তক্ষেপ করে, সমগ্র বিষয়টা থেকে তারা যাতে অব্যাহতি পায়, সেই সমস্ত একাধিক দাবি নিয়ে রীতিমতো হলদিয়া উন্নয়ন ব্লকে মহিষাদল বিধানসভা এবং হলদিয়া বিধানসভা প্রায় শতাধিক বিএলও তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একাধিক দাবি রয়েছে। ইতিমধ্যেই প্রতিনিধি দল তারা বিডিও অফিসে বিডিওর কাছে গেছেন এবং সেই দাবিপত্র নিয়ে আগামী দিনে পাশাপাশি নজর রাখতে হচ্ছে মুকুন্দপুরের দিকে। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যুতে মামলা। মৃত বিএলও অশোক দাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা পুলিশের। আত্মহত্যার প্ররোচনা ধারা যোগ করে অজ্ঞাত পরিচয়ের নামে তদন্ত শুরু পূর্ব যাদবপুর থানার। সুইসাইড নোটে এসআইআর এর চাপের কথা উল্লেখ আছে, দাবি পুলিশ সূত্রে। মুকুন্দপুরের দিকে নজর রাখছি। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যুতে মামলা। মৃত বিএলও অশোক দাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনা ধারা যোগ করে অজ্ঞাত পরিচয়ের নামে তদন্ত শুরু পূর্ব যাদবপুর থানার। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছিল, কোন ধারায় মামলা রুজু করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় মৃত বিএলও অশোক দাসের পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু মূলত এসআইআর এর কারণে যে মানসিক অবসাদে এবং শারীরিক তাদের চাপের কাছে তাদের যে নথি স্বীকার করতে হয়েছে, অর্থাৎ তারা যে অসুস্থ হয়ে পড়েছিল, সেই বিষয়টি কিন্তু সেই অভিযোগপত্রে উল্লেখ রাখা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের কাজের চাপ, এসআইআর এর একাধিক ফরমান জারি, এই ধরনের কাণ্ডের জন্য কিন্তু অশোক দাস আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এমনই দাবি করা হয়েছে অভিযোগপত্রে। একই সঙ্গে সেই অভিযোগপত্রে কিন্তু কারোর নাম দেওয়া হয়নি, আননোন পার্সন হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কারোর নাম কিন্তু এই অভিযোগপত্রে উল্লেখ রাখা হয়নি। ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানা ঘটনা তদন্তে নেমেছে। তবে যেটা বলার কথা গুরুত্বপূর্ণভাবে, গতকাল অডিও ভাইরালে যে ধরনের বক্তব্য পেয়েছিলাম, যে অনন্য এলাকা কাউন্সিলর অনন্য বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তার সহকর্মী রাজু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু এই অভিযোগপত্রে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই একটা বিষয়তে প্রশ্ন তুলছে বিজেপির তরফে যে এখানে শাসক দলের কাছে কোনোভাবেই ঘেরাটোপে পড়ে গিয়েছে অশোক দাসের স্ত্রী এবং যে কারণে শাসক দলের চাপের কাছে নথি স্বীকার করে অভিযোগপত্র শুধুমাত্র এসআইআর এবং নির্বাচন কমিশনটা করছে। সুইদ আরেকবার প্রশ্নটা করে, যদি অভিযোগ দায়ের হওয়ার পরে শাসক দল কোনো মুখ খুলেছে? আরেকবার প্রশ্ন। দেখো, শাসক দলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে নির্বাচন কমিশন এবং এসআইআর এর কারণে একাধিক বিএলওর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এক্ষেত্রেও তাই হয়েছে। অশোক দাসের ঘটনা কিন্তু কোনো রকম ব্যতিক্রম নয়। এলাকার কাউন্সিলর বা এলাকার তৃণমূল কর্মীদের ফুল অ্যান্ড ফাইনালে আবারও ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজে নজর রাখবো। শুভজিতের সঙ্গে রিমা রয়েছে। শুভজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর, ঘরে ঢুকে তরুণী খুনের অভিযোগ। নারকেলডাঙ্গার শিবতলা লেনে উত্তেজনা, গলায় আঘাতের চিহ্ন রয়েছে, শ্বাসরোধ করে খুনের অনুমান করছে পুলিশ। মৃতার নাম পুষ্পা কুমারী, বয়স 22। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নারকেলডাঙ্গা থানা এলাকার শিবতলা লেনে যুবতীকে খুনের অভিযোগ। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, শিবতলা লেনের এই যে ঘর দেখা যাচ্ছে তালাবন্ধ অবস্থাতে রয়েছে, নারকেলডাঙ্গা থানার পুলিশের তরফ থেকে এই ঘরটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে বা বলা যেতে পারে সিল করে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে বা প্রতিবেশীদের তরফ থেকে আমরা ইতিমধ্যে যেটা জানতে পারছি যে গত পরশু অর্থাৎ বুধবার বিকেলে এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা বছর 22-এর পুষ্পা কুমারী নামের ওই যুবতীকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেন, কিন্তু কোনো রকম কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভিতরে যান এবং ঘরের ভিতরে গিয়ে কম্বল চাপা দেওয়া অবস্থায় শুয়ে থাকতে দেখেন পুষ্পা কুমারীকে। এবং তারপরেই প্রতিবেশীরা বাকিদের খবর দেয় এবং কোনো রকম কোনো সাড়া শব্দ না পেয়ে পুষ্পা কুমারীর বাবাকে ডেকে পাঠানো হয় এবং তিনি আসার পর পুষ্পা কুমারীকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তার পাশাপাশি প্রতিবেশীদের তরফ থেকে আরও যে বিষয়টা জানা যাচ্ছে, যেদিন ঘটনা ঘটে অর্থাৎ বুধবার দুপুরের দিকে এই যুবতী অর্থাৎ পুষ্পা কুমারীর সম্পর্কে ভাই, তাকে এই ঘরে আসতে দেখা গিয়েছিল। একটি ব্যাগ সঙ্গে নিয়ে সে এই ঘরে আসে এবং পরবর্তীতে এই ঘর থেকে সে বেরিয়ে যায়। আর তারপরেই কিন্তু প্রতিবেশীরা যখন পুষ্পা কুমারীর কোনো রকম কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না, তারপর ঘরের ভিতরে গিয়ে তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায়। আর এই ঘটনার পর থেকে পুষ্পা কুমারীর ভাই, তার কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে। পুষ্পা কুমারীর বাবা সহ প্রতিবেশী যারা ওই ভাইকে সেদিন আসতে দেখেছে
ছিলেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলে ইতিমধ্যেই পুলিশ তাদের স্টেটমেন্ট দিয়েছে। প্রাথমিকভাবে কিন্তু তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের উপরে ভিত্তি করে যেটা মনে করছেন যে ওই যুবতীকে কোনোভাবে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। ক্যামেরায় সুদীপ কুশাইদের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। हम लोग देखते थे सब अच्छा ही था, लड़की का व्यवहार भी अच्छा था, हम लोग से बातचीत भी करती थी, सबसे अपना खेलना, लेकिन घर के अंदर ही वो लोग ज्यादातर रहता था, किसी से बात कम, लड़की करती थी, परिवार नहीं करता था। कि उसको लड़का आया, केवाड़ी ठक ठकाया, भाई था उसका बहन खोल दिया, केवाड़ी ढूक गया। हम लोग बोले कि कौन है, पहले ठक ठकाया तो बोले कि कौन है, तो देखे कि भाई था, है तो हम बोले कि ठीक है छोड़ो, उसको भाई है। तो हम लोग अपना रूम में इतना ही देख के सुत गया, उसका बहन खोला केवाड़ी और दोनों भाई बहन बंद कर दिया केवाड़ी अपना, और हम लोग अपना रूम में सुत गया, इतने ही देखा है। हमको चूड़ बने तो नहीं सुस्त पड़ा था, तो भाग के चिल्लाने लगा, बस पूरा बाड़ी के लोग भीड़ लगा दिया कि क्या हुआ, उसको तबीयत खराब हो गया कि क्या हुआ। तो देखा कि नहीं तबीयत खराब है, उसको पापा आए फोन कर दिया लो बाड़ी के लोग, अब उसका पापा आया उठा ले गया हॉस्पिटल, तो हॉस्पिटल में नहीं जिंदा था। আর এই মুহূর্তে আবারও নজর রাখতে হচ্ছে বেলডাঙ্গার দিকে। পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুনের অভিযোগে উত্তাল বেলডাঙ্গা। প্রায় 7 ঘন্টা পর অবরোধ উঠল, 7 ঘন্টা পর খুলল রেলপথ, সড়কপথ। ঘড়ির কাঁটা 2:10 তারপরেই অবরোধ তুলে দেয়। এখানে জেলা শাসক আসেন, জেলা শাসক এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, যারা অবরোধকারী ছিল তাদের সঙ্গে কথা বলেন। তার পরবর্তীতে প্রথমে একবার অবরোধ তুলতে গেলে বাধা দেয়, পরে আবার স্থানীয় মানুষকে যারা অবরোধকারী ছিলেন তাদেরকে বোঝায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপর 2:10 নাগাদ সেই অবরোধ উঠে যায়। সকাল প্রায় 7টা থেকে এই অবরোধ শুরু হয়েছিল মুর্শিদাবাদের যে বেলডাঙ্গা মহেশপুর মোড়, সেই মহেশপুর মোড়ে। এবং মহেশপুর মোড়ে কিন্তু তারা যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এই অবরোধ তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই অবরোধকে প্রায় 7 ঘন্টা অবরোধ চলে। 7 ঘন্টা অবরোধ চলার পর সেখানে জেলা শাসক আসেন, জেলা শাসক এসে কথা বলেন, তারপর সেই অবরোধ উঠে নেয়। এখন কিন্তু সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। সেই বিষয়ে গাড়ি যেগুলো রয়েছে সেগুলোকে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে, কোনো রকম ভাবে যাতে আর যানজট না করে। সব মিলিয়ে সেই অবরোধ শেষমেশ পুলিশ প্রশাসনের আশ্বাসে উঠেছে, কোনো যান চলাচল স্বাভাবিক হয়েছে মহেশপুরে। ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। কৌশিক আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম 2:10, তুমি বললে সবকিছু স্বাভাবিক হওয়ার পথে ছিল, যে রেল অবরোধ বা জাতীয় সড়ক অবরোধ হয়েছিল আস্তে আস্তে অবরোধকারীরা সরে যান সেখান থেকে। এই মুহূর্তে 2:31, একবার লাইভ ছবিটা দেখো, একদমই সেই লাইভ ছবি আমার তোমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাবো যে এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক এবং এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যে জেলা পুলিশ সুপার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যারা অবরোধ করে তারা কয়েকজন কিন্তু এখনো কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। তবে যান চলাচল কিন্তু স্বাভাবিক করার কথা তুমি দেখতে পাচ্ছ যে আমি জানানোর জন্য বলবো যে জাতীয় সড়কের উপর পুলিশ প্রশাসন কিন্তু তারা দায়িত্ব নিয়েছে গাড়ি পাস করছেন এবং এই মুহূর্তে কিন্তু যারা জেলা স্তরে যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেই সব গাড়ি পাস করছেন। এবং যে সকাল থেকে প্রায় সকাল 7টা থেকে কিন্তু সেই অবরোধ চলছিল এবং তাদের যেটা পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে ঝাড়খণ্ডে, সেই ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে তারা অভিযোগ তুলেছিলেন যে সেখানে খুন করা হয়েছে সেই সমস্ত। এরপর জেলা শাসক নিতিন সিংঘানিয়া তিনি ঘটনাস্থলে আসেন, জেলা পুলিশ সুপার রয়েছেন এবং সেখানে নিতিন সিংঘানিয়া এসে আশ্বস্ত করেন এবং পরিযায়ী শ্রমিকদের জন্য একটি 24 ঘন্টা টোল ফ্রি চালু করার তিনি আশ্বাস দেন। তার পরবর্তীতে যখন আবার অবরোধ তোলার প্রক্রিয়া শুরু হয় সেই সময় কিছুক্ষণের জন্য আবার মাঠে অপেক্ষা সেই সময় বাধা দেয়। পরবর্তীতে আবার পুলিশ প্রশাসন বোঝায় যারা অবরোধকারী ছিল এবং এই যে ঘটনা ঘটেছে সে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে এইরকম আশ্বাস দেওয়ার পর সেই অবরোধ উঠে যায় এবং সেই যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেই জাতীয় সড়কে গাড়ি দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে, কিন্তু যে আস্তে আস্তে কিন্তু সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই গাড়ি পাস করানো হচ্ছে এবং যে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে কিন্তু সেই গাড়ি পাস করানো হচ্ছে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে কৌশিক নজর রাখো। ঝাড়খণ্ডে মেরে ঝুলিয়ে দেওয়া হয় আলাউদ্দিন শেখকে, দাবি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফ থেকে। মৃতের মা ও স্ত্রী দাবি করেছেন পড়শি রাজ্যে নিয়মিত হুমকি দেওয়া হতো ওই পরিযায়ী শ্রমিককে, তিনি ভয়ের মধ্যে ছিলেন। বাড়ি ফিরতেও তাকে বারবার বাধা দেওয়া হয়, এমনটাই দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি পরিজনদের। মালিককে ফোন করে ঘর মালিক দৌড়ে দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই
বাহিরে হুঁকো লাগানো মেয়েরই বসে মরি হুমকে দেখে বসে ফিরতে দেখে সকাল থেকে আমরা তখন মরব। আর কাল বেটা আমার যখন বিকাল 3:45 চারপাশে লাগাইছে বেটাকে। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ দিছে, হুমকি দিয়েছে, বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে, হুমকি দিয়েছে। বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো, বেটা তুমি এখান থেকে অন্য জায়গায় রুম নেবা। বেটাকে আসতে দেয়। মতমপুরের একটা ছেলে ছিল, তাকে ওষুধ পৌঁছে গেছে, বেটাকে একলা হয়ে বেটাকে কালি রুম থেকে বেরোতে দেয়। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে আমাকে ধমকি দিচ্ছে। কেন হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলে নে যে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল? হ্যাঁ ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে তাই তো? হ্যাঁ কারা ভয় দেখাচ্ছে? ওই ওরকম লোক মদ খেয়ে ওরকম লোক, ওরকম বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। হ্যাঁ বেলডাঙ্গার খবরের দিকে সকাল থেকে নজর রাখছি আমরা। সকাল 8টা থেকে কার্যত স্তব্ধ হয়ে যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের লাইফ লাইন 12 নম্বর জাতীয় সড়ক, স্তব্ধ হয়ে যায় রেল চলাচল। তখনকার সেই ছবি, সেই প্রতিবেদন দেখুন। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখের। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী এবং পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এর আগে যেমন উড়িষ্যায় হয়েছিল, উড়িষ্যায় মারধরের ঘটনা, জুয়েল রানার মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল সুতি থানার এলাকা বাসিন্দা, সেই রকমই একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে বা আহত হচ্ছে ভিন রাজ্যে গিয়ে। সেই সব ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা চাইছেন সুরাহা। বাইরে আমরা যেতে পারছি না, হ্যাঁ আমাদের দেশে কোনো কাজ নাই, আমরা করবো কি, খাবো কি? হ্যাঁ আমাদের নিরাপত্তা কোথায়? বাইরে গেলেই মারছে, মুর্শিদাবাদের লোক বললেই মারছে। এতটা যে শ্রমিক আমরা আছি, আমরা ভয়ে যেতে পারছি না বিদেশে, উড়িষ্যা গেলেই মারছে। কোথাকার লোক? বাংলার লোক, মুর্শিদাবাদের লোক মারে এদেরকে। এই যে মেরে দিল ছেলেটাকে, আজ ওর কি হবে? ওর পরিবার নাই? ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ সেই আলাউদ্দিন শেখের কিন্তু ছবি, সেই ছবি প্রিন্ট আউট করে রেল লাইনের উপর লাগানো রয়েছে। এই যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনা তারা বিচার চাইছে, সেই বিচারের দাবিতে এই অবরোধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। এবার উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। সিঙ্গুরের শ্রমিককে উত্তরপ্রদেশে খুনের অভিযোগ। পরিবারের দাবি, কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকতেন সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামের ওই দম্পতি। তারপর ঠিক কি হলো, কি অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে? ছুরি দিয়ে তো গলা কেটে দিয়েছে, বলছে রড দিয়ে। কি করেছে আমি কিছু কেন মনে হচ্ছে, মানে কেন এটা করতে পারে বা হয়েছে? শোনার জন্য মনে হচ্ছে, আমি কিছু জানি না। কোনো শত্রুতা ছিল কিছু কারোর সাথে ওর? না, কারোর সাথে কিছু শত্রুতা ছিল না, সবাই ওকে ভালোবাসতো। আপনিও তো যেতেন ওখানে? হ্যাঁ আমি ওর সামনে, ওর সাথে আমি থাকতাম, সবাই ওকে ভালোই বলতো, সবাই হাসি খুশি ওর সাথে কথা বলতো। বাঙালি বলে আমাকে, বাঙালি বলে ওই জন্যই খুন করেছে। এবার ওর হিয়ারিং ছিল, ও বউকে চাপে দিয়ে ও গেছে, গিয়ে বাড়িতে গিয়ে কাজ করেছে। খানিকটা কাজ করার পরে রাত্রিরে ওকে মার্ডার করে দিয়েছে, ফাঁকা পেয়েছে, মার্ডার করে দিয়েছে। তো করতেই পারবে না, যে এরম করছে আর পারবি না, ভয় আর কেউ যাবেও না। তো আমাদের সহকর্মী আমাদের সঙ্গে টেলিফোনে। সনদ, দেখো পরিবারের তরফ থেকে অভিযোগটা খুব স্পষ্ট, মানে যে অভিযোগ বেলডাঙ্গার ক্ষেত্রে করা হয়েছিল কার্যত একই অভিযোগ সিঙ্গুরের ক্ষেত্রেও করা হলো। কিন্তু এখানে রাজনৈতিক নেতারা কোনো মন্তব্য করেছেন গোটা ঘটনা নিয়ে? দেখো এই বিষয় নিয়ে সকালবেলায় আজ যখন দেহ পৌঁছায়, অর্থাৎ শেখ শহীদুল্লাহ বাড়িতে যখন দেহ পৌঁছায়, সেখানে পৌঁছে যান হরিপালের বিধায়ক অর্থাৎ জেলা তৃণমূল নেত্রী করবী মান্না। তিনি যেটা অভিযোগ করেছেন যে ভিন রাজ্যে এইভাবেই, অর্থাৎ বাঙালিদের ওপর বিদ্বেষ, বাংলা বিদ্বেষ, সেই কারণেই এইভাবেই কিন্তু অত্যাচার করা হচ্ছে এবং এই কারণের জন্যই বাংলা বলার কারণে পিটিয়ে খুন করা হচ্ছে। একাধিক রাজ্যে, একাধিক ভিন রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটছে
এবং বিজেপির বিরুদ্ধে এই আঙুল তুলছেন তৃণমূলের পক্ষ থেকে, বিজেপির বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের ঘটনা ঘটছে বাংলা বিদ্বেষের কারণে। অন্যদিকে যদিও এই বিজেপি তৃণমূলের যে অভিযোগ, সেই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূলের যেটা দাবি, বিজেপির যেটা দাবি যে তৃণমূল নাকি লাখের রাজনীতি করছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তওয়া সিদ্দিক অর্থাৎ ফুরফুরা শরীফের যে পীরজাদা আছে, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে ভিন রাজ্যে যেখানে খুন হচ্ছে বাঙালি যুবকরা, সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চুপ আছেন? সেখানে রাজ্যের বাংলায় কথা বলতো বলে যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো ইউপির মানুষ, সেখানকার মানুষ, সেখানকার ব্যবসাদার, সাধারণ মানুষ, এবং খুব আতঙ্কই ছিল। এবং ওর স্ত্রী 17 তারিখ হিয়ারিংয়ের চিঠি এসছে, আর ওনার 19 তারিখ চিঠি এসছে। ওনার কাজ ছিল বলে স্ত্রীকে পরশু দিনই গাড়িতে চাপিয়ে দিয়েছে, আর পরশু দিনই ওখানে মার্ডার করে দিয়েছে। একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে। লজ্জাজনক ঘটনা। ভাবতে পারি না যে আমরা ভারতবর্ষের বুকে বাস করছি। শুধু বাংলা থেকে গেছে বলে, শুধু বাংলা, ওরা দাবি করলো তাই, সেটা বাংলা থেকে গেছে। আজকে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে গেছে, তারা বছরের পর বছর কাজ করছে। দেখবেন গুজরাট, আহমেদাবাদ এবং বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে তারা খুব সুষ্ঠুভাবে কাজকর্ম করছে এবং সেখান থেকে ইনকাম করে আমাদের বাংলায় আসছে। কিন্তু এই এসআইআর নিয়ে উনি যে বলছেন, এটা যে ইলেকশন কমিশনের ব্যাপার, এসআইআর পার্ট নিয়ে ওনাদের হচ্ছে এইরকম দুর্নাম করার স্বভাব। কারণ ওরা তৃণমূলের যে সরকারটা চলছে, তারা হচ্ছে এরা সবেতেই রাজনীতি টানে। আমরা রাজনীতি নিয়ে সবসময় আমরা করি না। মানুষের মৃত্যু সত্যিকারের দুঃখজনক, কিন্তু এটাকে রাজনীতি করা, এটা হচ্ছে ওরা তৃণমূলের যে রাজনীতি, জঘন্য রাজনীতি। আর এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনাল একটা বড় খবর আসছে, আমরা বিগ ওয়ালে দেখবো কি খবর আসছে এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, শুভজিৎ আমরা দেখে নিই এই মুহূর্তে কি বড় খবর আসছে। আইপ্যাক ইস্যুকে প্রচারে তুলে ধরে ভোট যুদ্ধের কৌশল বিজেপির, ভোটের আগে নিঃসন্দেহে একটা বড় খবর। মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের নিয়ে কোর্টের পর্যবেক্ষণ প্রচার করা হবে। শ্রমিক ভট্টাচার্যকে এই নির্দেশ দিয়েছেন ভূপেন্দ্র যাদব। অত্যন্ত বড় খবর এই বিষয়ে শুভজিৎ আমাদের রিপোর্টারের সঙ্গে আমরা কথা বলি, কারণ জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, কি নির্দেশ এলো ভূপেন্দ্র যাদবের তরফে? দেখো, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে বাধা দিয়েছেন এবং তা নিয়ে দেশ জুড়ে বিশেষত বিজেপি শাসক দল তারা তীব্র সমালোচনা করেছে, সমালোচনা ঝড় উঠেছে। কিন্তু মাঠে ময়দানে তার সম্পূর্ণ একটি অন্য প্রতিক্রিয়া হয়েছে। দেখা গিয়েছে সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক অবস্থান কোথাও সংগঠনের নিচুতলার কর্মীদের আরও নতুন করে চাঙ্গা করেছে এবং তারা প্রচারে বারবার ধরে নিয়ে গিয়েছে যে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা কার্যত বিজেপির এঙ্গুলি হেলনে কাজ করে এবং তাদেরকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। কিন্তু এবার পাল্টা প্রচার শুরু করতে চাইছে বিজেপি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে হস্তক্ষেপ করে তিনি যে ভুল করেছেন, গতকাল সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, সেই বিষয়ে কিন্তু দেখা যায় যে বিচারপতি তার পর্যবেক্ষণে কয়েকটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট উঠে আসে, যেখানে তিনি বলেন যে এই ধরনের কাজ যারা করছেন, কোট আনকোট তাদেরকে অফেন্ডার বলা হয় যে তারা যদি পার পেয়ে যান তাহলে সারা দেশে একটা নেগেটিভ নজির তৈরি হবে এবং অন্য রাজ্যেও এই একই ঘটনা ঘটতে থাকবে। অর্থাৎ কোর্ট যে এই ঘটনাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে তা গতকালের এই শুনানি পর্ব থেকেই স্পষ্ট। আর এই পর্যবেক্ষণের পার্টটাই কিন্তু এবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, গতকাল দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ছিলেন, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত যিনি পর্যবেক্ষক এই মুহূর্তে রয়েছেন ভূপেন্দ্র যাদব, তার সঙ্গে তিনি দেখা করেন এবং দুজনের মধ্যে বৈঠকে যে বিষয়টি ঠিক হয়েছে যে এবার এই ইস্যুতে মাঠে ময়দানে প্রচার করা হবে, কোনোভাবেই যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা না পৌঁছয় যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আদতে বিজেপির হাতিয়ার, বিরোধীদের কোণঠাসার জন্য ব্যবহার করা হচ্ছে, বরং পাল্টা প্রচার এবার বিজেপি করতে চাইছে এবং এই আইপ্যাক ইস্যুকেই তারা মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। থাকো তুমি জ্যোতির্ময়, কারণ এই মুহূর্তে এই বিষয়কে কেন্দ্র করে মানে ভূপেন্দ্র যাদবের তরফে যে নির্দেশ এসছে, তৃণমূল বিষয়টাকে কিভাবে দেখতে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, ভূপেন্দ্র যাদব তিনি এই মুহূর্তে মানে আমরা যে খবরে নজর রেখেছি তার নির্দেশের দিকে, যেখানে আগামী নির্বাচনের রূপরেখা ঠিক করা হচ্ছে, যেখানে অন্যতম ইস্যু হতে চলেছে এই আইপ্যাক কাণ্ড এবং
গতকাল যে আদালতে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেটাকে তারা ইস্যু করতে চলেছেন, কি বলবেন? হ্যাঁ, সেটা তারা তাদের ইস্যু করতেই পারেন। পশ্চিমবাংলার রাজনীতিতে মানুষের কথা বলার বিষয়ে তাদের কোনো রাজনীতি করার ইচ্ছে নেই, তারা মানুষের বিষয়ে কোনো কথা বলেন না। এখন আইপ্যাক তৃণমূল কংগ্রেসের ভোট পরামর্শদাতা একটা সংস্থা, বিজেপিরও সেরকম 3-4টে সংস্থা আছে বলে আমরা শুনেছি। এখন বিভিন্ন দলের সংস্থা আছে, তো তাদেরকে নিয়ে রাজনীতিতে বলার কি আছে? আসলে তাদের কোনো ন্যারেটিভ নেই বাংলা নিয়ে, বাংলা নিয়ে ন্যারেটিভ নেই, মানুষের কাছে বলার কিছু নেই। এই ধরনের অমূলক জিনিসপত্র নিয়ে তারা নাড়াচাড়া করছেন। তারা বুঝে গেছেন বাংলায় 26-এও এবার তাদের শিখে ছিড়বে না। সুতরাং তারা যত চেষ্টাই করুন, বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে। আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নায় বসতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিজেপি হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। নবান্ন চত্বর হাই সিকিউরিটি জোন হওয়ায় বিজেপির ধর্নার অনুমতি দেয়নি সিঙ্গেল বেঞ্চ। যেটা সঠিক, যদি তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে পারো, তাহলে তোমার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তুমি কেন পারমিশন দেবে না? তোমরা বলছো ওটা অগণতান্ত্রিক, তোমরা সব বাঘের বাচ্চা, আর আমরা বেগুনের বাচ্চা। তো কটা বেগুনের বাচ্চাকে যদি বাঘের বাচ্চারা তার বাড়ির দরজায় বসতে দিত, তো অসুবিধা কোথায় ছিল? পুলিশ সম্পূর্ণভাবে দলদাস হয়ে পড়েছে, এতে কোনো নিঃসন্দেহ নেই। ভারতীয় জনতা পার্টি বা বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে, তারা যে কোনো সভা মিটিং করতে চাইলে পরে পুলিশ সেখানে বাধা দিচ্ছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে শুধু বাধাই না, যদি মহামান্য উচ্চ আদালতের অনুমতি অনুসারে সেখানে আমরা কোনো কার্যক্রম করতেও যাই, সেখানে গিয়েও কিন্তু পুলিশি বাধার একটা চেষ্টা কিন্তু সম্মুখীন হতে হয়। তো সব মিলিয়ে বলবো যে এই রাজ্যে একটা অরাজকতা চলছে, পুলিশি নৈরাজ্য চলছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এবার বিজেপি নবান্নের সামনে বিক্ষোভ দেখাবে, তারা সেই সিঙ্গেল বেঞ্চকে রায়কে ধর্নায় বসবে, সেই সিঙ্গেল বেঞ্চকে রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে, কি বলবেন? দেখুন, রাজ্যে অশান্তি তৈরি করাটাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। সুতরাং সেই ক্ষেত্রে ওরা এইসব করবে, নবান্নর সামনে যাব। আমি শুধু একটাই কথা মনে করিয়ে দেব যে কয়েকদিন আগে হোম মিনিস্টারের বাড়ির কাছে আমাদের সাংসদরা গিয়েছিল, বিশাল বড় ক্রাউড না, তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে দিয়েছে দিল্লির। সেটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী দেখেছেন। সুতরাং আজকে আমি একটাই জিনিস মনে করাচ্ছি যে এখানে যদি কোনোভাবে নবান্নর সামনে গিয়ে এরাতেও যারা যাওয়ার গিয়ে একটা হইচই করে অসভ্যতামি করার চেষ্টা করবে, তাদের ওইটাই উদ্দেশ্য। সেই জন্যে বলছি, পরে যদি কিছু এরকম ঘটনা ঘটে তাহলে যেন তারা পরে যেন কমপ্লেন না করে। আপনার বার্তা পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। কাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাচ্ছে বাংলা। মালদা টাউন স্টেশনে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত স্লিপারের অন্দরমহল কেমন, এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নিয়ে মানুষের উল্লাস চরমে। ইতিমধ্যেই খুশিতে ভাসছেন সাধারণ মানুষ, রেল কর্মীরা তো বটেই। এই ট্রেনের ভেতরে আমরা ঢুকেছি, যেটা নতুন স্লিপার। আপনাদের দেখাই যে এখানে তারা এখনও পর্যন্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। শেষ মুহূর্তে যা যা কাজ, সেই কাজগুলো তারা করে ফেলছেন যাতে কোনো দিকেই কোনো ত্রুটি না থাকে। আমরাই প্রথম দেখাচ্ছি হয়তো এই স্লিপার ক্লাস, যেটা বন্দে ভারতে আগে কখনো ছিল না, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে
এটার উদ্বোধন করবেন। আমি দেখাচ্ছি প্রত্যেকটা সিট, এই সাইড সিটগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই আলাদা। শুধু রঙের আলাদা নয়, তার জানালা থেকে শুরু করে তার আশেপাশের যা যা কিছু এবং চেয়ারের যে হাতল সেটাও কিন্তু ভিন্ন রকমের এবং অনেক সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি স্লিপার ক্লাসগুলোও কিন্তু এটা যেমন হয় তার থেকে অনেকটাই আলাদা, মানে সিটের যে আয়তন সেটাও কিন্তু তুলনামূলকভাবে আর একটু বেশি চওড়া। ফলে সব মিলিয়েই কিন্তু একটা অন্যরকম পরিষেবা, আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং ফার্স্ট ক্লাসের ক্ষেত্রেও তাই। এটা তো সাধারণ স্লিপার, সেখানেও কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে একটা অন্য পরিষেবা আর উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে রেল এবং সেটাই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন, যার দিকে তাকিয়ে আছে সকলে। मालदा থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, টিভি9 বাংলা। स्लीपर कोच है और एक आपका फर्स्ट क्लास कोच है, पूरा कोच तो स्लीपर ही है। कैसा लग रहा है आपका प्रधानमंत्री ये? बहुत बढ़िया लगा, बहुत बढ़िया। এদিকে পরপর দুদিন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, শনিবার মালদায় আর রবিবার সিঙ্গুরে টাটাদের মাঠের সভা নারকেল। শনিবার প্রথমে মালদায় আসবেন, মালদা স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত উদ্বোধন করবেন। উদ্বোধন রয়েছে অমৃত ভারত সহ বেশ কয়েকটি ট্রেনে। তারপর মালদার মোরগ্রাম মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 18 তারিখ অর্থাৎ রবিবার সিঙ্গুরে সভা রয়েছে মোদীর, যেখানে ন্যানো কারখানা গড়ে ওঠার কথা ছিল সেই মাঠেই সভা করবেন প্রধানমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গাঙ্গনের পর এবার আজ মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। মাটিগাড়ায় 17 একর জমিতে হবে মহাকাল মন্দির। 1 লক্ষ পুণ্যার্থী একসঙ্গে যেতে পারবে। গত অক্টোবরে মন্দির নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সফরের আগে এলাকায় সাজো রব আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। প্রস্তুতি খতিয়ে দেখতে সকাল সকাল পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে এটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো। জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। দেবতা কুলকেও ছাড়ছেন না, তাদেরকেও ঠকাতে শুরু করেছে। দেখবেন জগন্নাথ কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছে। এবার মহাকাল মন্দিরের জন্য আবার কি নাম দিয়ে মহাকাল মন্দির হিসাবে উদ্বোধন করছেন আমি বলতে পারবো না। তবে রাজ্যের বা কেন্দ্রের যা নিয়ম রয়েছে তাতে কোনো সরকারি কোষাগার থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা করা যায় না। ফলে তিনি ঘুরপথে, অর্থাৎ জগন্নাথ কালচারাল সেন্টার, সেটার নাম দিয়েছেন জগন্নাথ মন্দির। আমি জানি না মহাকালের ক্ষেত্রে তিনি কি নাম দিয়েছেন, কারণ সমস্ত আমন্ত্রণপত্রই নবান্ন থেকে এসছে, ফলে সরকারি অনুষ্ঠান হচ্ছে। এই সরকারি অনুষ্ঠানেও ভগবানেরও ছাড় নেই। মানে মানুষ ঠকাতে ঠকাতে, প্রতারণা করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই পর্যায়ে এসছে যে দেবতাদেরকেও ছাড় দিচ্ছে না।